আসসালামু আলাইকুম দর্শক, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আজকে আমি একটা স্পেশাল বই নিয়ে আসছি, যে বইটা বাংলাদেশে হাসিনা সরকার কর্তৃক নিষিদ্ধ ছিল এবং যে বইয়ের লেখক এবং লেখকের স্ত্রী দুইজনকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেছিল হাসিনার অবৈধ সরকার। তো আসুন দেখি বইটা কেন বাংলাদেশে নিষিদ্ধ করে রেখেছিল হাসিনা সরকার। বইটির নাম হলো আমার ফাঁসি চাই। বইটির লেখক হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। এই বইটা পড়লেই আপনারা সবাই জানতে পারবেন রক্তখেকো হাসিনার মূল চরিত্র। বইটি যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য বইটিকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে রিলিজ করি। তো প্রথম পার্টটা শুরু করি। আসুন। আমার ফাঁসি চাই, লেখক বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু। ৬৯-এর গণ আন্দোলন, ৭০-এর নির্বাচন, স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধ, সিরাজ শিকদার হত্যা, একদলীয় শাসন, শেখ মুজিব হত্যা, মোস্তাক রাষ্ট্রপতি, জেল হত্যা, ৩রা নভেম্বর গণ অভ্যুত্থান, ৭ই নভেম্বর সিপাহী বিপ্লব, ১৯৬৯ সাল বাঙালি বিরচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনলো বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করছিল শেখ মুজিবুর রহমান সহ সাময়িক বেসামরিক বাঙালি কিছু লোকের, কিন্তু বাংলার মানুষ এই মামলা এবং বিচার গ্রহণ করেনি। শুধু তাই নয়, এই মামলা ও বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এই মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে। তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ। আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। স্বাধীনতার পর এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হলো, পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করছে, এটা তারা স্পষ্ট বুঝতে পেরেছিল। ঔপনিবেশিক শোষণ ও বাঙালিদের, বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয়গুলো নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর অভ্যন্তরে বাঙালিদের মধ্যে কানাঘুষা চলছিল। পাকিস্তান সেনাবাহিনীর বাঙালি সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ করছিল। ঠিক এমনি মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিব সহ সাময়িক বেসামরিক বাঙালিদের গ্রেপ্তার করে ও আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায়। এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এরকম কোনো কঠিন সিদ্ধান্ত সে সময় নেওয়া হয়নি। তবে ক্রমশ তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়ছিল। এ মামলায় এমন অভিযুক্তও ছিলেন যিনি কিছুই জানতেন না, শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন। পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরেই ধ্বংস করে দেওয়ার জন্যই এই আগরতলা ষড়যন্ত্র মামলার সূত্রপাত করেছিল। এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্টে আসামির কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনো দেখেননি। এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশকে স্বাধীন করে ফেলার এমন কোনো স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদের কারোরই কখনো ছিল বলে আগরতলা মামলায় প্রায় অভিযুক্তদের কাছ থেকে জানা যায়। অভিযুক্তদের প্রায় সকলেই বলেন, বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত করে রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এই আগরতলা মামলা দায়ের করে। পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তানের নির্যাতনের বিরুদ্ধে বিরচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনে। ৬৯ সালে ছাত্রনেতা তোফায়েল আহমেদের সভাপতিত্বে এক অনুষ্ঠানে এক ছাত্র জনতার বিশাল সভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়। ১৯৭০ সালে পাকিস্তান সরকার জাতীয় পরিষদ MNA এর এবং প্রাদেশিক পরিষদ MPA নির্বাচন ঘোষণা করে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে
কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনের জোরালো আহ্বান জানান। মজলুম জননেতা মাওলানা ভাসানীর বক্তব্য ছিল, পাকিস্তান সরকারের নির্বাচনী ফাঁদে পা না দিয়ে পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত। তাদের স্লোগান ছিল, নির্বাচনে লাথিমার, পূর্ব বাংলা স্বাধীন কর। অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষে ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান। জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে অভূতপূর্ব সাড়া দিল। গোটা পূর্ব পাকিস্তান বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী জোয়ার বয়ে গেল। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের ১৬৯টি আসনের মধ্যে মাত্র ২টি আসন ছাড়া বাকি ১৬৭টি আসনে বিজয়ী করল। মোট ভোটের শতকরা ৯০টি ভোট বঙ্গবন্ধু এবং তার দল পেলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন। পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের ভাবী প্রধানমন্ত্রী হিসেবে অভিহিতও করলেন। কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুর প্রধানমন্ত্রিত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার নানা চক্রান্ত শুরু করলেন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হলো আগ্নেয়াগিরির মতন। বাঙালিরা চরম উৎকণ্ঠিত, উত্তেজিত, রাজপথ, মিছিলে, মিটিংয়ে প্রকম্পিত। ঘরে ঘরে মানুষে উদ্বেগ, উৎকণ্ঠা। সমগ্র বাঙালি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে। তিনি যা বলছেন চোখের পলকে বাঙালি তাই করেছে। ইতিহাসের পাতায় অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে। যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবুর রহমানের ঘোষণা করতে যতটুকু দেরি, তিনি যে কোনো কর্মসূচি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বাঙালি তা বাস্তবায়িত করছে। উত্তাল জাতির মুখে শুধু একটি স্লোগান গর্জন করে ফিরছে, বাংলাদেশ স্বাধীন করো, বাংলাদেশ স্বাধীন করো। ৭ই মার্চের ভাষণ। এরই মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব ৭ই মার্চ রেসকোর্স ময়দানে জনসভা ডাকলেন। ভোর না হতেই লক্ষ লক্ষ বাঙালি রেসকোর্স ময়দানে সমবেত হলো স্বাধীনতা প্রশ্নে নেতার রায় শোনার জন্য। লক্ষ লক্ষ জনতার সামনে এসে দাঁড়ালেন জনতার নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন না। পাকিস্তান সরকারের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূলত 4টি কন্ডিশন বা দাবি দিয়ে তার ভাষণ শেষ করলেন। বঙ্গবন্ধু বললেন, আমার দাবি মানতে হবে প্রথম। তারপর তিনি বিবেচনা করে দেখবেন অ্যাসেম্বলিতে যাবেন কি যাবেন না। যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বললেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তারপরও বলা যায় না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭১-এর ৭ই মার্চই স্বাধীনতার ঘোষণা করেননি। ৭ই মার্চ ৭১ তিনি স্বাধীনতার ঘোষণা করেও স্বাধীনতা ঘোষণা করেননি। অজ্ঞাত কারণে তিনি ৭১-এর ৭ই মার্চ পরিষ্কারভাবে স্বাধীনতা ঘোষণা না করে স্বাধীনতার ঘোষণা করতে একটুখানি বাকি রাখলেন এবং পাকিস্তান সরকারের উদ্দেশ্যে 4টি দাবি করলেন। আবার তার এই দাবি মেনে নেয়ার জন্য পাকিস্তান সরকারকে সুনির্দিষ্ট কোনো সময়সীমাও বেঁধে দিলেন না। তবে তার নির্দেশে যে অসহযোগ আন্দোলন তখন চলছিল তা বজায় রাখার নির্দেশ তিনি দেন এবং সেই সাথে নতুন করে যোগ করেন খাজনা, ট্যাক্স সব বন্ধ করে দেয়ার। হরতাল প্রত্যাহার করলেন, স্কুল, কলেজ, অফিস, আদালত, কলকারখানা সব বন্ধ ঘোষণা করলেন। মাস শেষে কর্মচারীদের বেতন নিয়ে আসতে বললেন। শিল্পের মালিককে শ্রমিকদের বেতন পৌঁছে দিতে বললেন। রেডিও টেলিভিশনে তার সংবাদ পরিবেশন না করলে বাঙালিদের রেডিও টেলিভিশনে যেতে নিষেধ করলেন। আন্দোলনের নতুন মোড় নিল। বাঙালি বুঝতে পারল স্বাধীনতা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। কিন্তু ঠিক কবে থেকে স্বাধীনতা যুদ্ধ বা মুক্তিযুদ্ধ শুরু হবে এবং কিভাবে হবে তা নিয়ে ছিল অস্পষ্টতা ও সংশয়। কারোরই সঠিক কোনো পরিষ্কার ধারণা ছিল না।
কোনো এক অজ্ঞাত কারণে ৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এককভাবে সুস্পষ্ট করে স্বাধীনতার ঘোষণা করলেন না, তা কখনো কোনোদিন পরিষ্কার করা যায়নি। বিশ্লেষক এবং সামরিক পরিসংখ্যানে জানা যায়, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন, তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ ও জনতার যে লড়াই বা যুদ্ধ হতো, সেই যুদ্ধ মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্য রক্তপাতের বিনিময়ে আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো। ১৯৭১-এর ৭ই মার্চ পর্যন্ত বাংলাদেশ, তৎকালীন পূর্ব পাকিস্তান, পাকিস্তানি সৈন্য সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানি, পাঞ্জাবি, সিন্ধি, বেলুচি সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষী ছিল। আবার এই পাকিস্তানি, পাঞ্জাবি, সিন্ধি, বেলুচি সৈন্যদের অধিকাংশ ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু নিজেরা সরাসরি যুদ্ধ করে না। এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশায়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য, ইপিআর, আজকের বিডিআর, পুলিশ এবং ৭.৫ কোটি জনতার কোনো ক্রমেই সপ্তাহের বেশি সময় লাগতো না। কিন্তু অজ্ঞাত কারণে ৭ই মার্চ বঙ্গবন্ধু মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতার ঘোষণা না করায় এবং অনির্দিষ্ট সময় দিয়ে পাকিস্তানের কাছে ৪টি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবারাত্রি তাদের সৈন্য ও অস্ত্র বাংলাদেশে এনেছে। ১৯৭১ সালের ৭ই মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত না বেঙ্গলি সৈন্য ছিল, ৭ই মার্চে শেখ মুজিবুর রহমানের ভাষণের পর ৭ই মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য ও অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বহুগুণে বৃদ্ধি করে এবং পাকিস্তানি নন বেঙ্গলি সৈন্যের সংখ্যা যত বাঙালি সৈন্যের সংখ্যার চাইতে বহুগুণ বেশি বৃদ্ধি হয় এবং তখনই পাকিস্তানিরা বাঙালিদের উপর আক্রমণ শুরু করে। বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণে পাকিস্তানিদের আক্রমণ প্রতিহত করতে রাস্তাঘাট বন্ধ করে দেওয়ার কথা বলেছেন, যার যা আছে তাই নিয়ে মোকাবেলা করার কথা বলেছেন, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়ার কথা বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে টাকা পয়সা পাঠানো বন্ধ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশ থেকে পাকিস্তানে আর ১ পয়সাও পাচার হতে পারবে না, কিন্তু বাংলাদেশ আর একজনও পাকিস্তানি সৈন্য আনা যাবে না, এ কথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই বলেননি। ফলে পাকিস্তান ৭ই মার্চ থেকে তৎকালীন ঢাকা তেজগাঁও বিমানবন্দর দিন-রাত ২৪ ঘন্টা শুধু সৈন্য আনার কাজে ব্যবহার করেছে। পাকিস্তান আমাদের দেশ থেকে ১২,০০০ মাইল দূরবর্তী একটি দেশ। শুধু দূরত্বটাই মুখ্য নয়, আমাদের বাংলাদেশ আর পাকিস্তান ঠিক পুরোপুরি মাঝখানে রয়েছে পাকিস্তানের চিরশত্রু ভারত। এই মাঝখানে শত্রুভাবাপন্ন বিশাল ভারত তোপকে পাকিস্তানিদের বাংলাদেশে আসা কিছুতেই সম্ভব ছিল না, প্রশ্নই ওঠে না। ভৌগোলিক কারণে অতি সহজে স্বল্প সময়ে স্বল্প প্রাণহানিতে আমাদের দেশ স্বাধীন হওয়া সম্ভব ছিল, উচিত ছিল। এমন কিছু হওয়া বৈচিত্র্য ছিল না যে বিনা যুদ্ধে, বিনা রক্তপাতেই বাংলাদেশ স্বাধীন হতো। কিন্তু আমাদের স্বাধীনতার জন্য কার্যকরী ব্যবস্থা না নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক পাকিস্তানিদের দীর্ঘ সময় দেওয়ার কারণেই আমাদের স্বাধীনতার জন্য ৩০ লক্ষ মানুষকে প্রাণ দিতে হলো। ৩০ লক্ষ শহীদ, এই সংখ্যা নিয়েও প্রশ্ন আসে। ২ লক্ষ মা বোনদের ইজ্জতও দিতে হলো, এই ২ লক্ষ বীরাঙ্গনাদের সংখ্যা নিয়েও প্রশ্ন আসে। আসলে শেখ মুজিবুর রহমান মানসিকভাবে স্বাধীনতার জন্য প্রস্তুত ছিলেন না, অথবা পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তিনি চাননি। পাকিস্তানিরা আমাদের ওপর স্বাধীনতার যুদ্ধ না, মুক্তিযুদ্ধ চাপিয়ে দিয়েছিল এবং তাদের আক্রমণ ও হত্যাযজ্ঞের ফলেই আমরা মুক্তিযুদ্ধ করতে বাধ্য হই, অর্থাৎ পাকিস্তানিরাই আমাদের স্বাধীন হতে বাধ্য করেছে। ১৯৭১-এর ৭ই মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে যে ৪টি দাবি করেছিল: ১. সাময়িক আইন, মার্শাল ল তুলে নিতে হবে। ২. সমস্ত সেনাবাহিনীর লোকদের ব্যারাকে ফিরিয়ে নিতে হবে। ৩. যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। ৪. আর জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করতে হবে। এই দাবিগুলো যদি পাকিস্তানিরা মেনে নিত, তাহলে কি আমাদের মুক্তিযুদ্ধ করতে হতো? পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আমাদের আলাদা স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ হতো? কবি নির্মলেন্দু গুণের মতো শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের
দাবি পাকিস্তান যদি মেনে নিত তাহলে আর যাই হোক এই যাত্রায় বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিল পাকিস্তানের নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতা। পাকিস্তান যদি শেখ মুজিবকে নির্বাচিত নেতা হিসেবে ক্ষমতা দিত, যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তাহলে তো আমরা নিশ্চয়ই পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র হতাম না, বা বঙ্গবন্ধুও তা চাইতেন না। বঙ্গবন্ধু কর্তৃক নির্বাচিত বাঙালি জনপ্রতিনিধির কাছে পাকিস্তানি সামরিক সরকার ক্ষমতা হস্তান্তর করবে এবং বাঙালি জনপ্রতিনিধিরা পাকিস্তান সরকার পরিচালনা করবেন। এই তো ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রকৃত কথা। পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ ছিল বাঙালি। এই সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা পাকিস্তান শাসন করবে, এটাই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূল মন্ত্র। ঘটনা প্রবাহের ঐতিহাসিক বিশ্লেষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন পাকিস্তানের শেষ ব্যক্তি যিনি পাকিস্তানের অখণ্ডতায় দৃঢ়ভাবে বিশ্বাসী ছিলেন। ঐক্যবদ্ধ পাকিস্তানের প্রতি শেখ মুজিবুর রহমানের ছিল পূর্ণ আনুগত্য। পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাক, পাকিস্তান টুকরো হয়ে যাক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনোই তা চাননি। আর চাননি বলেই প্রয়োজনীয় সুযোগ থাকা সত্ত্বেও তিনি পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র তৈরির জন্য কোনো বাস্তব কার্যকর ভূমিকা নেননি। শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ছিল ট্রিমেন্ডার কন্ডিশনাল স্পিচ, যে ভাষণে পাকিস্তান রক্ষার শেষ চেষ্টা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তরের শর্ত দেয়া হয়েছিল। আবার ক্ষমতা না দেয়া হলে পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সতর্ক হুঁশিয়ারিও দেয়া হয়েছিল। ৭ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ ছিল বিশ্ব ইতিহাসের অদ্বিতীয় এক অনন্য ঐতিহাসিক ভাষণ। যে ভাষণ তিনি স্বাধীনতা ঘোষণা করেও স্বাধীনতার ঘোষণা করেননি। সে কারণে আমাদের স্বাধীনতা ঘোষণার তারিখ বা দিন এবং স্বাধীনতার ঘোষক নিয়ে চির বিতর্ক। আমরা ২৬শে মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। তার মূল কারণ হলো ২৫ মার্চ দিবাগত রাত ১২টার পর পাকিস্তানি সেনাবাহিনী ঘুমন্ত বাঙালির ওপর পৈশাচিক আক্রমণ ও গণহত্যাযজ্ঞ শুরু করে। ২৬শে মার্চ দিবাগত গভীর রাতে, অর্থাৎ ঘড়ির সময় অনুযায়ী তা ২৬শে মার্চের প্রথম প্রহর ধরা হয় বলেই ২৬শে মার্চকে আমরা স্বাধীনতা দিবস হিসেবে পালন করি। প্রকৃতপক্ষে পাকিস্তানি সৈনিকদের আক্রমণ আর ঘড়ির সময় হিসেবে নিয়েই ২৬ মার্চকে স্বাধীনতা দিবস ধরা হয়। এই হিসেবে যদি পাকিস্তানিরা আমাদের ২৬শে মার্চের আগে অথবা পরে যে কোনো দিন আক্রমণ করত, তাহলে সেই দিনটিই আমাদের স্বাধীনতা দিবস হিসেবে চিহ্নিত হতো। সত্যি কথা বলতে কি, কেউই সঠিক সময়ে পূর্ণাঙ্গ রূপে আমাদের স্বাধীনতা ঘোষণা করেননি। যদিও বলা হয়ে থাকে ২৬ মার্চ রাত ১২টার পর টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন, কিন্তু টেলিগ্রামের ওই ঘোষণার যথার্থতা খুঁজে পাওয়া যায়নি। টেলিগ্রামের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণাটি তৎকালীন সময়ে ৭.৫ কোটি বাঙালির কেউ পেয়েছে বা শুনেছে, আজ পর্যন্ত এমন দাবি কেউ করেননি। ২৩ মার্চ হলো পাকিস্তান দিবস। এই ২৩ মার্চে পাকিস্তান দিবসের তৎকালীন পূর্ব পাকিস্তান, বর্তমান বাংলাদেশ সহ সারা পাকিস্তানের সকল সরকারি বেসরকারি ভবন এবং শহরের বাড়িগুলো সবুজ সাদা চাঁদ তারা পাকিস্তানি পতাকা তোলা হতো। শহরের রাস্তাগুলো পাকিস্তানি পতাকা দিয়ে সাজানো হতো এবং রাষ্ট্রীয় ও সামাজিক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে ২৩ মার্চ পাকিস্তান দিবস পালন করা হতো। কিন্তু ৭১-এর ২৩ মার্চ পাকিস্তান দিবসে পূর্ব পাকিস্তানের, বর্তমান বাংলাদেশের কোথাও কোনো সরকারি বেসরকারি ভবনে পাকিস্তানি পতাকা তো ওড়ানো হয়নি, বরং জনগণ স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে এ দেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রতিটি সরকারি বেসরকারি ভবনে, প্রতিটি বাড়িঘরে, রাস্তাঘাটে, গ্রাম বাংলার গাছে গাছে, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবের বাসভবনেও সবুজের মাঝে লাল বৃত্তের ওপর হলুদ রঙের মানচিত্র ঘোষিত স্বাধীন বাংলার পতাকা উড়িয়ে দিয়ে পাকিস্তানের জবানি কাপাত ঘটালো। পাকিস্তান দিবসে পাকিস্তানি পতাকা উড়ল না, পাকিস্তানের সৈন্যরা কুচকাওয়াজ করল না, পাকিস্তানের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া গেল না।
তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বীকৃত পন্থায় সোজাসুজি স্পষ্ট বাংলায় স্বাধীনতা ঘোষণা করেননি। কি এক অজ্ঞাত কারণে শেখ মুজিবুর রহমান মুখ খোলেননি, নীরব ছিলেন। স্বাধীনতা ঘোষণার বৈধ রাজনৈতিক দায়িত্ব কেবল শেখ মুজিবকে বাঙালি জাতি দিয়েছিল, কিন্তু শেখ মুজিবুর রহমান জাতি কর্তৃক প্রদত্ত রাজনৈতিক দায়িত্ব পালন করে স্বাধীনতার ঘোষণা করেননি। ওই পরিস্থিতিতে অন্য কারো পক্ষে স্বাধীনতা ঘোষণা করা সম্ভব ছিল না, কেননা শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙালির আশা আকাঙ্ক্ষার মূর্ত প্রতীক। তবে পাকিস্তানিরা ভয়, লোভ, কোনো কিছুর বিনিময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা চান না, এই রকমের কোনো স্বীকারোক্তি আদায় করতে পারেননি। যদি শেখ মুজিবুর রহমান স্বাধীনতার বিপক্ষে কোনো কথা বলতেন, তাহলে আমাদের স্বাধীনতা পাওয়া ডিফিকাল্ট হয়ে যেত। অপরদিকে ২৭ মার্চ প্রত্যুষে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান দুই রকম স্বাধীনতার ঘোষণা দেন। মেজর জিয়াউর রহমান প্রথম ঘোষণা দেন, I am Major President People's Republic of Bangladesh. I declared independent of Bangladesh. মেজর জিয়াউর রহমান দ্বিতীয়বার ঘোষণা দেন, I am Major Jia. I declared independent of Bangladesh on behalf our great leader Sheikh Mujibur Rahman. মেজর জিয়াউর রহমান বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস, পুলিশ এবং জনতাকে পাকিস্তান আর্মির বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান এবং সারা দুনিয়ার কাছে মুক্তিযুদ্ধের পক্ষে সাহায্যের আবেদন জানান। যদিও জিয়াউর রহমানের ২৭ মার্চের সকালের ওই ঘোষণা দেওয়ার আগেই ২৫ মার্চ দিবাগত রাতে অর্থাৎ ঘড়ির সময় ২৬ মার্চ প্রথম প্রহরে ঢাকাতে ইপিআর এবং পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয়। পাকিস্তানি সৈন্যরা ঢাকার রাজারবাগ পুলিশ হেডকোয়ার্টার এবং ঢাকার পিলখানা ইপিআর হেডকোয়ার্টারে আক্রমণ করলে ইস্ট পাকিস্তান রাইফেলস, আজকের বিডিআর, এবং পুলিশ পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ না করে উল্টো আক্রমণ করে এবং আমরা ছাত্র জনতা ওই রাতেই ঢাকার বিভিন্ন থানা থেকে পুলিশের রাইফেল এনে পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেই। কিন্তু আমাদের রাইফেল চালানোর ট্রেনিং প্রশিক্ষণ না থাকায় আমরা পাকিস্তানিদের বিরুদ্ধে ওই রাতে যুদ্ধ শুরু করতে পারিনি। ইপিআর ও পুলিশের ওই রাতে যুদ্ধটা ছিল মূলত আত্মরক্ষা। কারো কোনো প্রকার নির্দেশ বা ঘোষণা ছাড়াই ইপিআর ও পুলিশ পাকিস্তানিদের বিরুদ্ধে ২৫ মার্চ দিবাগত রাতেই যুদ্ধ শুরু করে দিয়েছিল। তারপরও বলা চলে মেজর জিয়াউর রহমানের ২৭ মার্চের সকালের স্বাধীনতা ঘোষণা মুক্তি পাগল গোটা বাঙালি জাতি ভীষণভাবে আশান্বিত হয়েছিল, অনুপ্রাণিত হয়েছিল। বিশেষ করে যারা দেশের জন্য যুদ্ধ করতে মানসিকভাবে চূড়ান্ত প্রস্তুত হয়েছিল, তাদের মধ্যে জিয়াউর রহমানের এই স্বাধীনতা ঘোষণা অভূতপূর্ব চাঞ্চল্য সৃষ্টি করেছিল, উৎসাহ, উদ্দীপনা ও প্রেরণা সৃষ্টি করেছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব দেওয়ার কোনরূপ চেষ্টা না করেই পাকিস্তানিদের হাতে গ্রেপ্তার হন। অজ্ঞাত কারণে তিনি কিছুটা ইচ্ছাকৃতভাবেই পাকিস্তানিদের হাতে বন্দী হন বলে অনুমান করা হয়। ২৭ মার্চ থেকে ঢাকার বাসিন্দারা দিশেহারা হয়ে লক্ষ লক্ষ নরনারী, অবাল, বৃদ্ধ বনিতা পিঁপড়া শাড়ির মতো ঢাকা শহর ছেড়ে পায়ে হেঁটে গ্রামের দিকে চলে যায়। শহর ছেড়ে চলে যাওয়া মানুষের এই কাফেলাকে একমাত্র রোজ কিয়ামতের কাফেলার সাথে তুলনা করা চলে। সবুজ গ্রাম আর গ্রামের মেঠো পথ ভরে ওঠে শহর ফেলে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষে। শহর থেকে আসা লক্ষ লক্ষ মানুষকে গ্রামের কিষানি নিজের সন্তানের মতো করে তাদের বুকে ঠাঁই দেয়। গ্রামের মানুষ রাস্তায়, পথে ঘাটে চিরা, গুড়, মুড়ি, ডাব যা কিছু সহায় সম্বল ছিল তার সবটুকু উজাড় করে বাড়িয়ে দিয়েছিল শহর থেকে আসা মানুষের সাহায্যে। শহর থেকে পালিয়ে আসা মানুষের এতটুকু কষ্ট যেন না হয় তার সব দায়িত্ব গ্রামবাসীর। গ্রামের প্রতিটি বাড়ির দিনরাত্রি ভাত রান্না হচ্ছে, লক্ষ লক্ষ মানুষ খাচ্ছে। কে খাচ্ছে, কার বাড়িতে খাচ্ছে, কার মাছ খাচ্ছে, কেউ তা জানে না। যারা খাচ্ছে তারা জানে না কে খাওয়াচ্ছে, আর যারা খাওয়াচ্ছে তারা জানে না কাদের খাওয়াচ্ছে। মানুষে মানুষে এ এক মহামিলন, এক মহাভ্রাতৃত্ব। কখনো পৃথিবীতে এমন হয়েছে কিনা, কিংবা আর হবে কিনা, মানুষ মানুষের এত আপন, নিজের চাইতে মূল্যবান আপনজন। এ দৃশ্য যারা দেখেনি তারা কোনোদিন বুঝবে না, তাদের কোনোদিন বোঝানো যাবে না।
পৃথিবীতে এমন কোনো ভাষা বা শব্দ নেই, এমন কোনো লেখক নেই যে লেখক ওই সময়ের মানুষের ঐক্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর নিজের চাইতে অপর মানুষকে ভালোবাসার চিত্র তুলে ধরতে পারবে। ঢাকা থেকে পায়ে হেঁটে ফরিদপুরের গোপালগঞ্জ মকসুদপুর গ্রামের বাড়িতে গিয়েছি। কত নদী পার হয়েছি পদ্মা নদী। 5 দিন 5 রাত্রি পথ চলেছি। তারপর গ্রামের বাড়ি এসেছি। একটি পয়সাও খরচ হয়নি, কোথাও একটি পয়সাও লাগেনি। গ্রামের মানুষ খাইয়েছে, নৌকার মাঝি নদী পার করে দিয়েছে বিনা পয়সায়। খাওয়ানো, থাকতে দেয়া, নদী পার করে দেয়া, এ যেন গ্রামের মানুষের মহাপবিত্র নৈতিক দায়িত্ব ছিল। হাঁটতে হাঁটতে পথিমধ্যে কত গর্ভবতী মা বোন সন্তান প্রসব করেছে, আর গ্রামের মা বোনেরা তার সেবার ভার তুলে নিয়েছে আপন করে। এপ্রিলের প্রথম সপ্তাহ। এবার মুক্তিযুদ্ধে যাওয়ার পালা। কিভাবে মুক্তিযোদ্ধা হওয়া যায়, মুক্তিযুদ্ধ করা যায়। 17ই এপ্রিল আকাশবাণী কলকাতা থেকে বারবার ঘোষণা এসেছে, আজ রাত 8টার পর একটা বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। রাত 8টার আকাশবাণী কলকাতা বেতারের বাংলা খবরে বলা হয়, সংবাদের পর একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করা হবে। দেশাত্মবোধক গান দিয়ে শুরু হলো অনুষ্ঠান। আমাদের মুক্তিযুদ্ধের এবং বাঙালি ইতিহাসের শ্রেষ্ঠ দিন এবং শ্রেষ্ঠ ঘটনাটির কথা। আজ 17ই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরের বৈদ্যনাথতলার অম্রকাননে জননেতা তাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠনের কথা জানানো হয়। মেহেরপুরের বৈদ্যনাথতলার নাম ইতিহাসে স্বর্ণাক্ষর দিয়ে নতুন করে রাখা হলো মুজিবনগর, এবং এই মুজিবনগরেই তাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে শপথ নিল বাংলাদেশের প্রথম এবং বিপ্লবী সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে করা হলো বাংলাদেশের রাষ্ট্রপতি এবং তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে রাখা হলো অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে করা হলো বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। তাজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি মন্ত্রিসভাও গঠিত হলো। জেনারেল ওসমানীকে করা হলো প্রধান সেনাপতি। অস্থায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান সেনাপতি সকলের শপথ অনুষ্ঠানও হলো এই মুজিবনগরে। এখানেই প্রবাসী সরকারকে গার্ড অব অনার দেয়া হলো। শুরু হলো মুক্তিযুদ্ধের নতুন যাত্রা। বাঙালির ইতিহাসে সংযোজিত হলো নতুন অধ্যায়ের। আমাদের মুক্তিযুদ্ধ সুসংগঠিত হলো। আমাদের দেশের প্রায় 1 কোটি মানুষ শরণার্থী হয়ে ভারতে আশ্রয় নিল। আমরা যারা মুক্তিপাগল কিশোর, তরুণ, যুবক, আমরা ভারতে গিয়ে সাময়িক প্রশিক্ষণ, আর্মি ট্রেনিং নিলাম এবং মুক্তিযোদ্ধা হলাম। মুক্তিযোদ্ধা হওয়ার আগে শুধু ভাবতাম কবে মুক্তিযোদ্ধা হব, কিভাবে মুক্তিযোদ্ধা হব। ভাবতে ভাবতে গ্রামের বাড়ি থেকে আবার ঢাকায় চলে এলাম। এই ঢাকায় আমি জন্মেছি, শিশু থেকে কিশোর হয়েছি। এখানেই আমার সব বন্ধু বান্ধব। গ্রামের বাড়িতে আমার কোনো বন্ধু বান্ধব নেই। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য অন্তত একজন বন্ধু তো খুবই দরকার। কাজেই আবার শত্রুর প্রধান ঘাঁটি ঢাকায় চলে এলাম। প্রতিদিন ভাবি মুক্তিযুদ্ধে যাব, কিন্তু রাতে শুধু মার কথা মনে হয়। মনে হয় আমি যুদ্ধে চলে গেলে মা শুধু কাঁদবেন, আমার জন্য মা অনেক কষ্ট পাবেন, অনেক কাঁদবেন। আমার আর পিছু টান নেই, শুধু মা। আব্বার কথা আমি মোটেও ভাবি না। মার জন্য মনটা আমার কেমন হয়ে যায়, কেমন জানি সবকিছু এলোমেলো হয়ে যায়। এভাবে ভাবতে ভাবতে কয়েকদিন চলে যায়। মুক্তিযুদ্ধে যাওয়ার জন্য মনটা আমার অস্থির হয়ে যায়, কিন্তু মাকেও ছাড়তে পারি না। মুক্তিযুদ্ধেও যাওয়া হয় না। একদিন আমার মনে হলো, সব ছেলেরই তো মা আছে, ছেলে যুদ্ধে গেলে তো মা কাঁদবেই। মার কান্নার কথা ভেবে ছেলে যদি মুক্তিযুদ্ধে না যায়, তাহলে তো মুক্তিযুদ্ধ হবে না, দেশও স্বাধীন হবে না। না, মা কাঁদে কাঁদুক, আমাকে মুক্তিযুদ্ধে যেতেই হবে, দেশ স্বাধীন করতে হবে। পরের দিনই পাশের বাড়ির আমার এক বন্ধু, বয়সে আমার চেয়ে সামান্য বড়, নাম তার বাবুল আজাদ, তাকে মুক্তিযুদ্ধে যাওয়ার কথা বলে ফেললাম। সঙ্গে সঙ্গে বাবুল আজাদ খুশিতে রাজি হয়ে গেল। বলল, আমি তো এরকমই ভাবছিলাম এবং এই রকম একজন বন্ধুই খুঁজছিলাম। তারপর প্ল্যান প্রোগ্রাম করে একদিন খুব ভোরে দুজনে ভারতের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা 2 বন্ধু গ্রামের পথ দিয়ে হাঁটতে হাঁটতে নদী পার হয়ে বাড়িতে এসে বসলাম।
তখন প্রায় সন্ধ্যা। শখানেক পুরুষ, মহিলা, শিশু আগে থেকে নদী পার হওয়ার জন্য এই বাড়িতে ঘাপটি মেরে অপেক্ষা করছে। বাড়ির নদীঘাটে ছোট একটা ডিঙ্গি নৌকা বাঁধা আছে। এই ছোট নৌকাটিতে ৮-১০ জনের বেশি লোক একসঙ্গে পার হওয়া যায় না। এই বাড়ির কোনো মানুষ এখানে নেই, শুধু কয়েকটি লাশ পচে গলে পড়ে আছে। আর এই যে শখানেক মানুষ, এরা সবাই শরণার্থী হয়ে ভারতে চলে যাওয়ার জন্য এখানে জড়ো হয়ে আছে। সন্ধ্যার পর নৌকার মাঝি এসে নদী পার করে দেবে সেই অপেক্ষায় আছে। নদীতে পাক সেনারা গানবোট নিয়ে ঘাঁটি করেছে। দিনের বেলায় নদী পার হতে গেলে দেখা যাবে এবং আর্মিরা গুলি করে মেরে ফেলবে। তাই রাতের অপেক্ষায় আছে সবাই। রাতের অন্ধকারে নদী পার হতে হবে। অন্ধকার ঘনিয়ে এলো, বেশ গাঢ় অন্ধকার। হঠাৎ নদীতে পাকিস্তানি আর্মির গানবোট সার্চলাইটের আলো দেখা গেল। এই দিকেই আসছে গানবোটটা। চাপা কান্না শুরু হয়ে গেল। কেউ কেউ বলছে, কাইন্দেন না ভাই, কাইন্দেন না, আল্লাহরে ডাকেন। গানবোটটা দ্রুত এই দিকে ছুটে আসছে। সবাই মৃত্যুর ভয়ে চুপসে গেল। কারো কারো সারা শব্দ নেই, শুধু গানবোটটার আওয়াজ আর সার্চ লাইটের আলো। আমরা সবাই মাটিতে শুয়ে পড়লাম, যাতে গানবোটের সার্চ লাইটের আলোতে দেখা না যায়। বুকের ভেতর ভয়, তার ওপর মানুষের পচা লাশের গন্ধ। দম বন্ধ হয়ে আসছে। দিন চারেক আগে পাকিস্তানি হানাদাররা এই বাড়িতে হানা দিয়ে এই মানুষগুলোকে হত্যা করেছে। আবাল বৃদ্ধ বনিতা, কারো মুখেই কোনো শব্দ নেই। অন্তরে শুধু আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আর ভগবানের নাম। গানবোটটা যতই এগিয়ে আসছে, মনে হচ্ছে মৃত্যু ততই এগিয়ে আসছে। মৃত্যু এখানে শুধু কয়েক মিনিটের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমি একটা গাছের আড়ালে দাঁড়িয়ে সবাইকে বললাম, কেউ শোয়া থেকে উঠবেন না, নড়াচড়া করবেন না, কোনো কথা বলবেন না। সবাই মাটিতে যেভাবে শুয়ে আছেন ঠিক এভাবেই থাকবেন। কোনো প্রকার চিৎকার বা ছোটাছুটি মানেই নিশ্চিত মৃত্যু। আল্লাহ পাক যদি সহায় হন, তাহলে আমরা এভাবেই বেঁচে যাব। এছাড়া আমাদের আর বাঁচার কোনো পথ নেই। সবাই সৃষ্টিকর্তার স্মরণ করেন। গানবোট একেবারে বাড়ির পাশে এসে পড়ল। সার্চলাইট তীব্র আলোয় আলোকিত হলো সারা বাড়ি। বাড়ির আঙিনায় কাপড় শুকানোর যে দড়ি বাঁধা, তাও স্পষ্ট দেখা গেল। গানবোটটি যত দ্রুত এসেছিল তত দ্রুতই চলে গেল, থামল না। একসময় অদৃশ্য হয়ে গেল। সবাই যেন নতুন জীবন নিয়ে বেঁচে উঠল। কিছুক্ষণ পর নৌকার মাঝি এলো। কার আগে কে যাবে? একসঙ্গে লাফিয়ে নৌকায় উঠে পড়ল। যা হবার তাই হলো। তীরেই নৌকা ডুবে গেল। নৌকা তুলে পানি ফেলে মাত্র ভাসানো হলো, সঙ্গে সঙ্গে আবারও সবাই নৌকায় লাফিয়ে উঠল। পানি শেষে নৌকা আবারও ভাসানো হলো। আবারও সবাই একসঙ্গে উঠতে গিয়ে ডুবিয়ে দিল নৌকা। শিশু আর মহিলারা কাঁদতে শুরু করলো। আমি আর আমার বন্ধু বাবুল আজাদ উচ্চকণ্ঠে ধমকের সুরে বললাম, আমরা দুজন সবার শেষে যাব। একজনও বাকি থাকতে আমরা যাব না। সবাই নদী পার হওয়ার পর আমরা পার হব। কে কে আমাদের সঙ্গে নদী পার হবেন? কেউই কোনো কথা বলল না। সকলেই চুপ। আমরা কথা দিলাম, সবাই আগে যাবেন, আমাদের আগে যাবেন। আমরা যাকে বলবো সেই নৌকায় উঠবেন, না হলে নৌকা আর তুলব না। সবাই একসঙ্গে মারা পড়ব। জনা কয়েক বলে উঠল, ঠিক আছে, আপনারাই ঠিক করে দেবেন কে কখন উঠবে। কেউ কেউ বলে উঠল আবার, নিজেরাই আমাদেরকে ফেলে চলে যেন না। বললাম, দেখতেই তো পাবেন যাই কিনা। কাউকে ফেলে আমরা যাব না। আমাদের কথা শুনেন, সবাই নদী পার হতে পারবেন এবং আমাদের আগে পার হবেন। আবার নৌকা তুলে পানি ফেলে নৌকা ভাসালাম। ডান দিক থেকে এক এক করে 9 জন করে নৌকায় তুললাম। নৌকা ছেড়ে গেল, নামিয়ে দিয়ে আবার নৌকা ফিরে এলো। শেষ ট্রিপে আমরা দুজন সহ 5 জন নৌকায় উঠে নদী পার হলাম। সীমান্তের কাছাকাছি বাতেন ভাই নামে এক ভদ্রলোকের বাড়িতে রাত্রি কাটানোর পর সকালবেলায় আমার বন্ধু বাবুল আজাদ কান্না জুড়ে দিল। সে ঢাকায় ফিরে যাবে, আবার আমাকে সঙ্গে নিয়ে ফিরে যাবে। বাবুল আজাদ কাঁদতে কাঁদতে বলতে থাকলো, রাত্রে মাকে স্বপ্ন দেখেছি, মা বলছে ফিরে আয়। রিম্মিকে স্বপ্নে দেখেছি। রিম্মি হলো বাবুল আজাদ আর আমার বাসার ঠিক উল্টো দিকের
বাসায় মস্ত বড় এক ধনী লোকের মেয়ে, বাবুল আজাদের প্রেমিকা। খুবই ভালো মেয়ে, সব দিক দিয়েই ভালো, আচার ব্যবহার অমায়িক, দেখতে সুন্দরী, ভালো ছাত্রী, সবার প্রিয়। বেচারা রিম্মির অকাল মৃত্যু হয়েছে। আল্লাহর কাছে দোয়া করি রিম্মি যেন বেহেশতে যায়। বাবুল আজাদ বলল, স্বপ্নের ভিতর রিম্মি আমাকে বলছে, বাবুল তুমি যুদ্ধে যেও না, তুমি মরে গেলে আমি কাকে ভালোবাসবো? তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসতে পারবো না। তুমি ফিরে এসো, নইলে আমাকেও নিয়ে যাও, ইত্যাদি ইত্যাদি বলতে সে কান্না বাবুল আজাদের। আমার কাছে বাবুলের দাবি, চল আমরা ঘরে ফিরে যাই। কান্না যখন কিছুতেই থামাতে পারলাম না, তখন বললাম, তুই ফিরে যা, আমি ফিরে যাব না, আমি যুদ্ধে যাব। বাবুলের উত্তর, আমি তোকে ফেলে একা ফিরে যাব না, চল দুজনেই ফিরে যাই। না, আমি ফিরে যাব না, তুই ফিরে যা। না, আমি তোকে ছাড়া ফিরে যাব না। বাবুল আমাকে সঙ্গে নিয়ে ঘরে ফিরে আসবে, আমি ফিরে আসব না। বাবুলের কান্না থেমে গেল। এক পর্যায়ে বললাম, সীমান্তের কাছেই তো চলে এসেছি, চল আর একটু সামনে গিয়ে দেখি কি হচ্ছে, তারপর ফিরে আসব। এরপর বাবুল আজাদ রাজি হলো, কান্না থামালো। আমরা এবার সীমান্ত লক্ষ্য করে চলতে শুরু করলাম। যখনই সীমান্তের কাছে যাচ্ছি, ততই বেশি করে গোলাগুলির আওয়াজ শোনা যাচ্ছে। অনেক চড়াই উতরাই পার হয়ে দুই বন্ধু মিলে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়ে পৌঁছলাম। পথের অনেক কাহিনী, সব লিখলে ফুরাবে না। ভারতের যে জায়গায় আমরা গিয়ে উঠলাম, জায়গাটা বেশ উঁচু পাহাড়ের মতো, তবে পাহাড় না। এই জায়গায় উঠেই দেখি খাকি পোশাক পরা 4-5 জন আর্মি একটি বাংকারে দাঁড়িয়ে আছে, আর 7-8 জন আর্মি দাঁড়িয়ে মানুষের সঙ্গে কথা বলছে। দেখেই তো আমার আত্মরাম খাঁচা হয়ে গেল। এ আমি কোথায় এলাম? যে আর্মির ভয়ে সারা পথ কষ্ট করে এলাম, এখানে এসে সেই আর্মির একেবারে মুখের সামনে দাঁড়িয়ে পড়লাম। ভয়ে আমি হিম হয়ে গেলাম। কিছু সময় জ্ঞানশূন্য হয়ে থাকলাম। তারপর ধীরে ধীরে তাকিয়ে দেখলাম জনগণের মাঝে কোনো প্রতিক্রিয়া নেই, সবাই যার যার কাজে ব্যস্ত। আমি ভীষণ অবাক হলাম, স্বপ্নে দেখছি না তো? পরে বুঝলাম, এইটা তো ভারত, এরা ভারতীয় আর্মি। পৃথিবীর সব দেশের আর্মির পোশাকই যে এক, এটা আমার জানা ছিল না।